আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো একটা টক অফ দ্য টাউন বিষয়বস্তু নিয়ে। আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে বাংলাদেশের বেশ কিছু সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয়েছে। এই বিচারের নেপথ্যে মামলাগুলো নিয়ে হালকা একটু কথা বলতে চাচ্ছি, তারপরে বিস্তারিত যাব। বিগত সরকারের আমলে ঘটে যাওয়া সংগঠিত হওয়া বেশ কিছু গুমের ঘটনায় 2টি মামলা এবং 24-এর গণ অভ্যুত্থানে ঘটে যাওয়া গুম, খুন, হত্যাযজ্ঞ, ষড়যন্ত্র নিয়ে একটি মামলা। তো এই 3টি মামলায় 32 জন রয়েছেন। এর মধ্যে বর্তমান 15 জন সেনা কর্মকর্তা, 10 জন সাবেক সেনা কর্মকর্তা, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের 3 মহাপরিচালক, সাথে 2 জন অফিসার ইনচার্জ, ওসিকে নিয়ে মোট 32 জনের অপরাধী তালিকা রয়েছে। তো আজকে 15 জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল এবং বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করে জেলে প্রেরণ করেছেন। তো এই বিষয়বস্তুটা নিয়েই কয়েকদিন থেকে শহরে নানাভাবে আলোচনা সমালোচনা চলছে। বুদ্ধিজীবী মহলে চরম তোলপাড়। অনেকেই বলছেন এশিয়া মহাদেশের মধ্যেই প্রথম এতগুলো সেনা কর্মকর্তার বিচার হচ্ছে, যেটা বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে খুব লজ্জাস্কর একটা বিষয়। এবং শুধুমাত্র এটা সেনাবাহিনীর জন্য নয়, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য, আইনের জন্য, শাসন কাঠামোর জন্য, ইভেন পররাষ্ট্র নীতির জন্যও হুমকি স্বরূপ, কিংবা বিষয়টা অনেকটাই নেগেটিভ। যা হোক, এভাবে অনেকজন অনেক ব্যাখ্যা করছেন। আমাদের দেশে যখনই এরকম রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ঘটনা ঘটে, তখনই এক শ্রেণীর বুদ্ধিজীবী মাথাচাড়া দিয়ে ওঠেন। তো এই বিষয়ে বুদ্ধিজীবীর সাথে সাথে দেশের রাজনৈতিক, সামাজিক সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের একটা জিজ্ঞাসা, একটা কৌতূহল তৈরি হয়েছে যে আসলেই ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে। ইতিপূর্বে এত বড় ঘটনা, এতজন সেনা কর্মকর্তা কোনো একটা বিষয়ের সাথে সংযুক্ত হয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে, এরকম কখনো হয় নাই। আবার অনেকে প্রশ্ন তুলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার ব্যবস্থা কেন? যেহেতু এটা সেনা কর্মকর্তাদের বিষয়, তাহলে সামরিক আইনে বা সামরিক আদালতে বিচার হতে পারে। এটাও একটা প্রশ্ন। কিন্তু যখন পারসনস টু অ্যাক্ট হয়, যখন সেনাবাহিনীদের মধ্যে ডিসিপ্লিনারি কোনো ইস্যু নিয়ে কোনো বিচারিক ব্যবস্থাপনা তৈরি হয়, তবে সেটা সামরিক আদালতে হতে পারে। এই বিষয় নিয়ে বিজ্ঞ আইনজীবী বা সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন, তারা অনেকে অনেকভাবেই ব্যাখ্যা করেছেন। 1973 যে মানবাধিকার এবং যুদ্ধাপরাধী আইন, সেখানে কিভাবে বিচার ব্যবস্থা আসতে পারে এই সেনাবাহিনীদের উপরে, কিংবা 1993 অ্যাক্ট, 95-এর অ্যাক্ট, আবার 1958-এর অ্যাক্ট। এভাবে অনেক বিজ্ঞ আইনজীবী এবং নিরাপত্তা বিশ্লেষক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বা তাদের বিশেষজ্ঞগণ নানাভাবে ব্যাখ্যা করেছেন। অনেকে এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তবে
বেশিরভাগ জন উল্লেখ করেছেন যে সরকার যেভাবে চাইবেন বিচারটা সেভাবে হবে, কারণ বিষয়টা ডিসিপ্লিনারি ইস্যু নয়, বিষয়টা হচ্ছে আর্মি টু মাস পিপল, যেখানে সার্বভৌমত্বের রক্ষার্থে সেনাবাহিনী নিয়োজিত, দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইন পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত। সেখানে যখন সেনা কর্মকর্তারা সেই সাংবিধানিক যে আইনগত কাঠামো আছে সেটার বাইরে গিয়ে জনগণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন তার বিচার বেসামরিক আদালতে হতেই পারে, এভাবে অনেকে ব্যাখ্যা করেছেন। কিন্তু তার থেকে বড় বিষয় হলো যে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী কিংবা এক শ্রেণীর ক্ষমতালোভী গোষ্ঠী, তারা চাচ্ছে সেনাবাহিনীর এই ইস্যুটাকে কেন্দ্র করে রাষ্ট্রের সহায়ক বাহিনীর সাথে জনগণের একটা মুখোমুখি কনফ্লিক্ট তৈরি করতে। তো এই বিষয়টাকে আমি পরবর্তীতে নিয়ে যাই। তার আগে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে রাষ্ট্রের সহায়ক বাহিনী কারা, এবং এই রাষ্ট্রের সহায়ক বাহিনীর শিক্ষা এবং জীবনযাত্রা সম্পর্কে ইতিহাস কী বলে, আমাদের দেশের প্রেক্ষাপট কী বলে। রাষ্ট্রকে যারা রাষ্ট্রের নিরাপত্তার নিমিত্তে, জনগণের নিরাপত্তার নিমিত্তে, সার্বভৌমত্বের নিমিত্তে বহিঃশক্তি এবং অভ্যন্তরীণ শক্তিকে, নেগেটিভ এফোর্টকে মোকাবিলা করে যারা রাষ্ট্রকে সবসময়ের জন্য সুরক্ষিত রাখে, জনগণের জানমাল নিরাপত্তা বিধানে সর্বোচ্চ জীবন উৎসর্গ পর্যন্ত মনোভাব রাখেন, তারাই সেনাবাহিনী। রাষ্ট্র গঠনের সাথে সাথে একটা সুশৃঙ্খল, দায়বদ্ধ সেনাগোষ্ঠী তৈরি হবে। তো রাষ্ট্রের এরকম সহায়ক বাহিনীর মধ্যে অনেকগুলো বাহিনী আছে। সেনাবাহিনী আছেন, ডিজিএফআই আছেন, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছেন, এনএসআই আছেন, আরও অনেকগুলো সহায়ক বাহিনী আছে, র্যাব আছেন, পুলিশ আছেন এবং অনেক কিছু আছে। তো এই বাহিনীগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রকে সার্ভ করা। সাংবিধানিক বিধি ব্যবস্থায় জনগণের সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে এরা ব্যবহৃত হবে। সক্রেটিসের ভাষায় এই রাষ্ট্রের এই সহায়ক বাহিনীরা হচ্ছে প্রভুভক্ত কুকুরের মতো। জনগণ প্রভু এবং তারা প্রভুভক্ত কুকুর। আমি বিষয়টাকে মোস্ট এক্সপ্লেনেশনে না যাই, কারণ শব্দটা অড শোনায়, কুকুর এবং প্রভু শব্দটা অড শোনায়, কিন্তু আসলে বেটার এক্সপ্লেনেশন তিনি এভাবেই বুঝিয়েছেন তার রিপাবলিকে। তো আমি সেভাবে যাচ্ছি না। অর্থাৎ সহায়ক বাহিনীর রাষ্ট্রের প্রতি চরম শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে এটা ব্যতিক্রম ঘটেছে। 1971-এর আগের কথা আমি বলতে চাই না, পরাধীন সময়ের কথা না বলে আমি স্বাধীন সময়ের পরবর্তী সময় থেকে বলতে চাই যে 1971-এর পর থেকে এখন পর্যন্ত আমাদের দেশে রাষ্ট্রের সহায়ক বাহিনী বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। এই বিতর্কিত হওয়ার পিছনে নানা ঘটনা রয়েছে। মূল ঘটনা হচ্ছে সহায়ক বাহিনী কাকে সার্ভ করে, জনগণকে, সরকারকে না রাষ্ট্রকে। সহায়ক বাহিনী যখন রাষ্ট্রকে সার্ভ করে তখন যে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা থাকে তা সুনিশ্চিত মানদণ্ডে প্রতিষ্ঠিত হয়। যখন সহায়ক বাহিনী কোনো সরকারকে সার্ভ করে তখন একটা দ্বিধা এবং সংকট তৈরি হয়। একটা সময় এই সহায়ক বাহিনী সরকারের একটা অংশ হয়ে যায়। সরকার যে নৈতিক আদর্শ আছে,
আইডিওলজিক্যাল ফ্যাক্ট আছে। সরকার যেভাবে তার জনগণকে শাসন করতে চায়, যেভাবে সে তার শাসন কাঠামো তৈরি করতে চায়, যেভাবে সে তার শাসন নীতিকে সংশোধন করে জনগণকে নিয়ন্ত্রিত করতে চায়, সেই ব্যবস্থাপনায় যখন কোনো সহায়ক বাহিনী সহযোগিতা করে এবং সেই সরকার তার উপর পূর্ণাঙ্গ আস্থা রাখতে বাধ্য হয়, তখন এক ধরনের সংকট তৈরি হয়। একটা সময় এই সহায়ক বাহিনী রাষ্ট্রের সরকারের একটা অংশ হয়ে যায়। একটা সময় যখন সরকার এই জনগণের সাথে বিলীন হয়ে যায়, তাদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত উপযোগিতা কিংবা ব্যক্তিগত লাভালাভের প্রশ্নে তখন সরকার এই সহায়ক বাহিনীর সহযোগিতা গ্রহণ করে বিভিন্ন সময় তার আদর্শিক যে রাষ্ট্রযন্ত্র আছে সেগুলো জনসাধারণের উপর প্রতিষ্ঠিত করতে। অর্থাৎ সরকার চাচ্ছে জনগণ এখন সরকারের এই নীতিটি সাদরে গ্রহণ করবেন। যখন জনগণ এখানে বিমুখ হয়, অপারগতা স্বীকার করে, তখন সরকার নানাভাবে তাকে প্রথম অবস্থায় প্রলোভিত করে, দ্বিতীয় অবস্থায় সতর্ক করে এবং তৃতীয় অবস্থায় তার উপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং শেষ পর্যন্ত গুলি চালায় রাষ্ট্রের সহায়ক বাহিনী দ্বারা। অর্থাৎ রাষ্ট্রের সহায়ক বাহিনীগুলোকে সে একে একে নিয়ন্ত্রণ করতে থাকে। একটা সময় এই বাহিনীগুলো বিভিন্ন পর্যায়ে সরকারের সাথে মিশে যায়। সরকার কূটকৌশল হিসেবে তাদের বিভিন্নভাবে গ্রহণ করে, তাদের সামাজিক, আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানা বিষয়ে ইনক্লুড করে থাকে। আমাদের দেশে তাই হয়েছে। 54 বছরে বিভিন্ন সময় রাষ্ট্রের সহায়ক বাহিনীগুলো সরকারকে নানা উদ্দেশ্যে সার্ভ করেছে। রাষ্ট্রকে সার্ভ না করে সরকারকে সার্ভ করেছে। ফলে এক সময় একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর সাথে পুরোপুরি সম্পৃক্ত হয়ে যায় এবং সম্পৃক্ত হয়ে তারা শেষ পর্যন্ত কারাপ্টেড হয়ে যায়, অর্থাৎ নীতির বাইরে চলে যায়। নীতি এবং ন্যায্যতার ভিত্তিতে যে রাষ্ট্রীয় সহায়ক বাহিনী তৈরি হয় সেটা শেষ পর্যন্ত তাদের নীতিতে অবিচল থাকতে পারে না। এরকমটাই হয়েছে। ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। 54 বছরের ইতিহাসে 40-এর উপর আর্মি কু হয়েছে। অর্থাৎ আর্মি বিভিন্নভাবে সরকার গঠন করতে চেয়েছে, দেশের শাসনতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, আইনগত যে ভিত্তি আছে সেই ভিত্তির ওপর জোর জবরদস্তি করতে চেয়েছে। অর্থাৎ সার্বভৌমত্বকে নিয়ন্ত্রণ করেছে, ঠিক আছে, কিন্তু মোট জনসাধারণ বা সরকারকে কুক্ষিগত করতে চেয়েছে। এটা বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। চাইলে গুগল করলে আপনি দেখতে পারবেন। তো এই সময় এসে সেই গোষ্ঠীটা, যে গোষ্ঠীটা বরাবরই চেয়েছে তাদের ক্ষমতা কিংবা বরাবরই চেয়েছে তাদের স্বার্থ, সেটাকে প্রতিষ্ঠিত করতে সব সময়ের জন্য একটা বুদ্ধিমহল তৈরি করে গেছেন, যেটা রাষ্ট্রের সহায়ক বাহিনীগুলোকে নানাভাবে যুক্তিতর্কে উপস্থাপন করে জনগণের সাথে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চেয়েছেন। এবারের ঘটনায় তাই কিন্তু হয়েছে। অনেক বুদ্ধিজীবী এভাবে বলেছেন, এই মুহূর্তে জনগণের সাথে রাষ্ট্রের সহায়ক বাহিনীর যে মুখোমুখি অবস্থান, এটা জাতির জন্য খুব খারাপ কিছু হবে। এমনও হতে পারে, আবার আর্মি কু হতে পারে। তাদের এখানে একটা গ্রেট ইন্টেনশন আছে। যদি এখানে আর্মি কু হয়, 3-4 বছর আর্মি প্রধান সামরিক শাসক দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে। তারপর এক পর্যায়ে গিয়ে যখন রাষ্ট্র নানা ধরনের সংকট তৈরি হবে, তখন সকল ধরনের পেশাজীবীর মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলো একত্রিত হয়ে এই কু নস্যাৎ করবে। অর্থাৎ প্রধান সামরিক শাসক যিনি আছেন তাকে বিচ্যুত করবেন এবং আরেকটা ইন্টারনাল ম্যাটিকুলাস ডিজাইনের একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তাদের মন মতো একজন প্রতিনিধিত্ব আনবেন এবং রাষ্ট্রকে আবারও ব্যর্থ করবেন। এটা আমরা দেখেছি 2008 সালেই আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে। এইরকম একটা এক্সপেকটেশন 2025 সালেও একটা শ্রেণী চাই। আবার আর একটা শ্রেণী চাই
রাষ্ট্রের যে সহায়ক বাহিনী আছে তাদের নিরঙ্কুশ জবাবদিহিতা। অর্থাৎ এই দীর্ঘ সময়ে রাষ্ট্রের সহায়ক বাহিনী নানাভাবে যে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে, দেশের আর্থসামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে, ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে, তাদের মূল যে জায়গা, রাষ্ট্রকে সার্ভ করার যে জায়গা, সেখান থেকে বিচ্যুত হয়ে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর সাথে মিশে গিয়ে রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলেছে। এইরকম কিছু একটা যেন আর পরবর্তী সময়ের মধ্যে না হয়, এজন্য আর্মির সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত হোক। তো এত বড় চ্যালেঞ্জ এর আগে কেউ নিতে পারে নাই। বাংলাদেশ প্রেক্ষাপটে আর্মিকে চ্যালেঞ্জ করে আর্মির এতগুলো কর্মকর্তাকে এবং বর্তমান কর্মকর্তাকে জবাবদিহিতার অধীনে এনে তাদের বিচারিক ব্যবস্থা পর্যন্ত নিয়ে যাইতে এত বড় চ্যালেঞ্জ এখন পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিগত সরকার, নির্বাচিত সরকার কেউ পারে নাই, হয় নাই। বিডিআর বিদ্রোহের মতো এত বড় একটা ঘটনা, ইন্টারন্যাশনালি এত বড় ঘটনা কখনো কোনো দেশে ঘটেছে বলে আমার মনে হয় না। তবু সেটা ক্লিয়ার কনসেপ্টে বিচার শেষ হয় নাই বা তার রায় উপস্থিত হয় নাই। ক্লিয়ার কনসেপ্টে বিতর্ক আছে, যুক্তি আছে, তর্ক আছে, কিন্তু ডক্টর ইউনূস সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অর্থাৎ আর্মির গায়ে যে কলঙ্ক, আর্মির গায়ে যে দোষারোপের দাগ, যে সন্দেহ, বিতর্ক, যাদের নীতি এবং ন্যায্যতা, রাষ্ট্রকে সার্ভ করার যে তাদের সুনিশ্চিত মানদণ্ড, এটাকে আবার নতুন করে পরিষ্কার করতে যাচ্ছেন। জাতীয় গৌরব আমাদের সেনাবাহিনী। ছোটোখাটো দুই একটা ভুল, দু একজন কর্মকর্তার লোভ কিংবা হিংসা কিংবা আধিপত্যবাদ কিংবা ষড়যন্ত্রের শিকার, এখান থেকে বের হয়ে এসে আবার জাতীয় গৌরব ফিরিয়ে আনার যে একটা প্রচেষ্টা বা চেষ্টা, এটা কিন্তু এবার শুরু হয়েছে। সাধারণ দৃষ্টিতে আপনি এটার বিচার মনে করতে পারেন, কিন্তু এই বিচারের বাইরেও যে জিনিসটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে সংস্কার। রাষ্ট্রের সহায়ক বাহিনীর মধ্যে সংস্কার, এটা শুধুমাত্র আর্মির মধ্যে নয়, এটা সব জায়গায় হওয়া উচিত। ডিজিএফআই, এনএসআই, আরও যে গোপন কিছু সংস্থা রয়েছে সেখানে, পুলিশ, র্যাব, জিবি এবং গ্রাম পুলিশ পর্যন্ত, আইন প্রয়োগকারী এবং বাস্তবায়নকারী যতগুলো সংস্থা আছে, সব জায়গায় এই সংস্কারটা প্রয়োজন। এবং সংস্কারের চেয়েও বড় জিনিসটা প্রয়োজন আত্মশুদ্ধি। তার জন্য অবশ্যই বিচারিক ব্যবস্থা উত্তম। এখন অনেকে বলছেন আর্মি অ্যাক্টে সামরিক আদালতে সেই বিচারটা হওয়া যথেষ্ট কারণ ছিল, অবশ্যই যথেষ্ট কারণ ছিল। তবে শুধু ডিসিপ্লিনারি ইস্যুতে হলে সেটা যথেষ্ট কারণ ছিল, কারণ এখানে এই বিচার ব্যবস্থায় এই ডিসিপ্লিন ইস্যুর বাইরে গিয়েও আরও অনেক আন্তঃবিষয়ক সম্পর্ক আছে এই বিচারের সাথে। রাষ্ট্রের মধ্যে আর কোনো দুরভিসন্ধি, আর কোনো গ্রুপ, আর কোনো কু ইস্যু আছে কিনা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে কিনা, রাষ্ট্রের এই সহায়ক বাহিনী বহিঃশক্তির কোনো অপপ্রয়োগকে স্থান দিচ্ছে কিনা, এরকম নানাবিধ বিষয় আছে। সমস্ত বিষয়কে একত্রিত করে গৌরবময় যে আমাদের সহায়ক বাহিনীর ঐতিহ্য, ইতিহাস, সাহসিকতা রয়েছে, সেটাকে পুনরুদ্ধারে এই সংস্কার তথা আত্মশুদ্ধির খুব প্রয়োজন। কিন্তু যারা এটাকে ম্যানিপুলেট করে দেশে একটা অরাজক পরিস্থিতি কিংবা বিদ্বেষ, ঘৃণা, হিংসা তৈরি করে যে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে চায়, মাস পিপল টু আর্মি অর আর্মি টু মাস পিপল,
সেই জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের এরকম সংকটে সক্রেটিস সবসময় বলতেন বুদ্ধিজীবীদের খুব সতর্কতার সাথে গ্রহণ করতে। কারা এখন এরকম পরিস্থিতিতে তারা তাদের নিজস্ব স্বার্থকে উদ্ধারের জন্য, কোনো একটা মহলকে সার্ভ করার জন্য, কোনো একটা গোষ্ঠীকে আবার ক্ষমতায়িত করার জন্য, কিংবা কাউকে একচেটিয়া আধিপত্যবাদ এনে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে এবং তারা আমজনতার মাথা খাইতে থাকে, মস্তিষ্ককে ম্যানিপুলেট করতে থাকে। এই জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। অলরেডি তারা এটা শুরু করেছে। তাই খুব সাধারণভাবে সাধারণ মানুষের কাছে এতটুকুই নিবেদন, সতর্ক থাকতে হবে। আর্মি আমাদের গৌরব ছিলেন, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবেন। মধ্য অবস্থায় যে ভুল ত্রুটি, বিচ্যুতি কিংবা ষড়যন্ত্র নীতি তৈরি হয়েছে সেটাকে প্রতিহত করে, সংস্কার করে, আত্মশুদ্ধির মধ্য দিয়ে অবশ্যই আর্মি আমাদের গৌরবে আবার ফিরে আসবেন। ডক্টর ইউনূস বৃহত্তর স্বার্থে সেই রকমই একটা প্ল্যান করছেন যে সার্বভৌমত্বের রক্ষার্থে রাষ্ট্রের সহায়ক বাহিনীগুলো যদি সর্বোচ্চতম প্রতিদান বা উৎসর্গ করতে উপস্থিত থাকেন, তবে এই রাষ্ট্রকে কেউ ব্যর্থ করতে পারবে না। তাই half of the work he has done already by this tribunal. আর একটু গভীরভাবে চিন্তা করেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এই কারণে আমি সবসময় বলি যে 84 বছরের এই বুইড়া আসলে বয়সে 24-25, গ্লোবাল পারসন। গ্লোবালাইজেশনে উনি জানেন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানটাকে কখন ঠিক কোন সময়ে তার জবাবদিহিতা নিশ্চিত করলে সুনিশ্চিত মানদণ্ডে সেই প্রতিষ্ঠানের নীতি এবং ন্যায্যতাকে যদি সঠিক পদ্ধতিতে শাসনতন্ত্রের মধ্যে প্রয়োগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে বহিঃশক্তি এবং অভ্যন্তরীণ কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। উনি এটা খুব ভালো করে জানেন। আর এই জন্যই উনি এই সময়ে ঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিচারিক প্রক্রিয়ার যে একটা ধাপ, গণ অভ্যুত্থানের পরে ঠিক কোন সময় কোন বিষয়টাকে সামনে আনতে হবে, উনি সঠিক পন্থায় সেটা জানেন। কারণ পৃথিবীর আর সব দেশের গণ অভ্যুত্থান এবং আমাদের দেশের গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্য রয়েছে। জনগণ সেন্টিমেন্ট, ফোর্স, নিড, নেসেসিটি থেকে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠান হিসেবে কোনো মানুষই আমাদের দেশের হাতে গোনা 2-1% মানুষ ছাড়া মোস্ট অফ দ্য পিপুল কারাপ্টেড। অর্থাৎ নিয়ম এবং শৃঙ্খলাকে প্রতিনিয়ত ভাঙেন। এটা সত্যিটা অস্বীকার করার কোনো কিছু নেই। সুতরাং এদের গণ অভ্যুত্থানকে সাজাতে গেলে এই স্ট্র্যাটেজি সর্বোত্তম। ডক্টর ইউনূস সেটা বুঝেছেন যে আইন, ক্ষমতা, বল প্রয়োগের মধ্য দিয়ে নয়, আত্মশুদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে জাতি গঠনে তিনি একটা মাইল ফলক অর্জন করতে চেয়েছেন এবং সেটা বাস্তবায়িত হবে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। ধন্যবাদ সবাইকে।